আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব অ্যান্ড জাফর টিচের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি। চলো এই অধ্যায়ের আমরা যতগুলো সৃজনশীল আছে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। সৃজনশীল প্রশ্নের আগে কিছু নির্বাচনী প্রশ্ন আছে। চলো 1 নাম্বারটা পড়ি। বাচ্চা ফোটানোর জন্য নির্বাচিত ডিম শীতকালে কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে? 3 থেকে 4 দিন, 4 থেকে 5 দিন, 7 থেকে 10 দিন, 10 থেকে 12 দিন। উত্তর 7 থেকে 10 দিন। 2 নম্বর, ফোয়ারা পদ্ধতিতে সেচ দেওয়া হয় বীজতলায় শাকসবজি খেতে বহুবর্ষজীবী ফল গাছে। উত্তর হবে গ 1 ও 2। 1 হলো বীজতলায়, 2 হলো শাকসবজির খেতে। নিচের অনুচ্ছেদটি পরে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দেয়। রাজিয়ার বাবা তার 5% একটি পরিত্যক্ত পুকুরে মাছ চাষের উদ্যোগ নেন এবং চাষ শুরু করেন। কিন্তু কিছুদিন যাবৎ রাজিয়া লক্ষ্য করে যে পুকুরের পানি ঘন সবুজ রং ধারণ করেছে এবং মাঝে মাঝে মৃত্যু মাছও ভেসে উঠেছে। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া তার বাবাকে এই সমস্যার সমাধানে পুকুরে তুঁতে বা কপার সালফেট প্রয়োগ পরামর্শ দেন। 3 নাম্বার, রাজিয়ার বাবা পুকুরের জন্য প্রয়োজনীয় তুঁতে বা কপার সালফেটের পরিমাণ কত? 12 থেকে 15 গ্রাম, 24 থেকে 30 গ্রাম, 48 থেকে 60 গ্রাম, 60 থেকে 75 গ্রাম। উত্তর হবে 24 থেকে 30 গ্রাম। 4 নাম্বার, রাজিয়ার বাবা পুকুরে উল্লেখিত সমস্যার কারণ কি ছিল? পুকুরে শ্যাওলাস্তার সৃষ্টি হয়, পুকুরের পানি ঘোলা হওয়া, পুকুরে অতিরিক্ত চুন দেওয়া, পুকুরের পানি অমৃত ও ক্ষারক কম বেশি হওয়া। উত্তর হবে ক, পুকুরে শ্যাওলাস্তার সৃষ্টি হওয়া। 1 নাম্বার সৃজনশীলের চিত্রগুলো আমরা আগে একটু দেখি। সৃজনশীলের প্রশ্নের উত্তরগুলো চলো আমরা জেনে আসি। উদ্ভিদের অঙ্গ বংশবিস্তার বলতে কি বুঝো? উত্তর, বীজ ছাড়া উদ্ভিদের কোনো অঙ্গ যেমন মূল, কাণ্ড, পাতা বা শাখা থেকে যে বংশবিস্তার বা নতুন চারা তৈরি হয় তাকে উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তার বলে। খ, অঙ্গজ বংশবিস্তারের একটি সুবিধা ব্যাখ্যা করো। উত্তর, অঙ্গজ বংশবিস্তারের একটি প্রধান সুবিধা হলো এ পদ্ধতিতে উৎপন্ন চারা হুবহু মাতৃ গাছের মতো গুণ সম্পন্ন হয়। বীজের মাধ্যমে বংশবিস্তার করলে অনেক সময় প্রকরণ বা বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, কিন্তু অঙ্গজ পদ্ধতিতে গাছের মিষ্টতা, আকার ও স্বাদ অপরিবর্তিত থাকে এবং এ পদ্ধতিতে গাছ দ্রুত বড় হয় এবং অল্প সময় ফল দেয়। ঘ, গোলাপের বংশবিস্তারের ক্ষেত্রে ক ও খ চিত্রে প্রদত্ত পদ্ধতি দুটির মধ্যে কোনটি কার্যকরী কারণ ব্যাখ্যা করো। উত্তর, গোলাপের বংশবিস্তারের ক্ষেত্রে ক দাবা কলম ও খ শাখা কলম পদ্ধতি দুটির মধ্যে ক চিত্র অথবা শাখা কলম পদ্ধতি অধিক কার্যকর। এর কারণগুলো নিচে ব্যাখ্যা করা হলো। সহজ পদ্ধতি, শাখা কলম পদ্ধতির একটি পরিণত ডাল থেকে সরাসরি মাটিতে রোপণ করা যায়, যা অত্যন্ত সহজ, দ্রুত বংশবৃদ্ধি। গোলাপের ক্ষেত্রে শাখা কলম ব্যবহার করে খুব অল্প সময় অনেক বেশি চারা করা সম্ভব হয়। খরচ কম, দাবা কলমের তুলনায় এ পদ্ধতিতে সময় ও শ্রম উভয় কম লাগে। সাফল্যের হার, গোলাপের ডাল বা শাখা খুব সহজে শিকড় গজাতে পারে, তাই অধিকাংশ ক্ষেত্রে এই পদ্ধতিতে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। ঘ, চিত্র পদ্ধতিতে ভালো ফলন কিভাবে ভূমিকা রাখতে পারে বিশ্লেষণ করো। উত্তর,
উদ্দীপকের চিত্রের পদ্ধতিগুলো দাবা কলম ও শাখা কলম আধুনিক কৃষিতে ভালো ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ভূমিকার নিচে বিশ্লেষণ করা হলো। মাতৃগুণ বজায় রাখে। এ পদ্ধতি উৎপাদিত চারা হুবহু মাতৃগাছের মতো হয়, ফলে ফলের আকার, স্বাদ ও গুণ অপরিবর্তিত থাকে, যা ভালো ফলন নিশ্চিত করে। দ্রুত ফলন। বীজের গাছের তুলনায় কলমের গাছে অনেক দ্রুত ফুল ও ফল আসে, যা কৃষকের জন্য লাভজনক। রোগমুক্ত চারা। সুস্থ ও সবল মাতৃগাছ থেকে শাখা সংগ্রহ করলে রোগমুক্ত চারা পাওয়া নিশ্চিত হয়। প্রতিকূল পরিবেশে টিকে থাকে। অনেক সময় বীজ থেকে চারা গজানো কঠিন হয়, সেখানে এই কৃত্রিম অঙ্গজ পদ্ধতিগুলো সফলভাবে চারা উৎপাদন সহায়তা করে। পরিশেষে বলা যায়, মানসম্পন্ন চারা দ্রুত তৈরি করে কাঙ্ক্ষিত ফলন পেতে এই পদ্ধতিগুলো অনস্বীকার কার্য। চলো বইতে ফিরে যাই। সৃজনশীল 2 নাম্বার। তানভীর আহমেদ তার পারিবারিক চাহিদা মেটানোর জন্য বাড়ির পাশে স্বল্প জমিতে টমেটো ও ফুলকপি চাষ শুরু করেন। এছাড়া বাড়ির পিছনে তার 5 বছরের পুরানো আমের একটি বাগানও আছে। তানভীর আহমেদ আম বাগানে যে সেচ পদ্ধতি অনুসরণ করেন সফলতা লাভ করেন, তার সবজি ক্ষেতে প্রয়োগ করেন। এতে সবজি বাগান সমস্যা দেখা দেয়। চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। পানি সেচ কেন দেওয়া হয়? উত্তর, ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করার জন্য জমিতে কৃত্রিম উপায়ে পানি সরবরাহ করাকে সেচ বলে। মাটিতে রসের অভাব দূর করতে সেচ দেওয়া হয়। সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির একটি প্রযুক্তি ব্যাখ্যা করো। উত্তর, সেচের পানির কার্যকারিতা বৃদ্ধির একটি অন্যতম প্রযুক্তি হলো সারিবদ্ধভাবে ফসল রোপণ ও নালা তৈরি করা। নালা তৈরি করে সেচ দিলে পানি সরাসরি গাছের গোড়ায় পৌঁছায়, ফলে অপচয় কম হয় এবং পুরো জমি প্লাবিত করার প্রয়োজন পড়ে না। এতে কম পানিতে বেশি জমি চাষ করা হয়। তানভীর আহমেদ যে সেচ পদ্ধতি প্রয়োগ করে আম চাষের সফলতা পান তা ব্যাখ্যা করো। উত্তর, তানভীর আহমেদ তার 5 বছরের পুরনো আম বাগানে বৃত্তাকার সেচ পদ্ধতি বা রিং সেচ পদ্ধতি ব্যবহার করেছিলেন। নিচে এ পদ্ধতি ব্যাখ্যা দেওয়া হলো। পদ্ধতি বর্ণনা। এই পদ্ধতিতে গাছের গোড়া থেকে নির্দিষ্ট দূরত্বে চারিদিকে গোল নালা বা বৃত্ত তৈরি করা হয়। প্রধান নালা থেকে পানি এই বৃত্তাকার নালা প্রবেশ করানো হয়। কেন আম গাছের জন্য উপযোগী? আম গাছের মতো বড় ফলজ গাছের শিকড় চারিদিকে ছড়িয়ে থাকে। এই পদ্ধতিতে পানি সরাসরি গাছের গোড়ায় না গিয়ে চারিদিকে শিকড় অঞ্চলে পৌঁছায়, ফলে গাছ কার্যকরভাবে পানি শোষণ করতে পারে। সাফল্যের কারণ, এতে পানির অপচয় কম হয় এবং আগাছা জন্মানোর সম্ভাবনা কমে যায়, যা গাছের সুষ্ঠু বৃদ্ধিতে সাহায্য করে। তানভীর আহমেদকে আম চাষে সফল করেছে। তানভীর আহমেদ কিভাবে সবজি ক্ষেত্রে উদ্ভূত সমস্যার সমাধান করতে বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকে তানভীর আহমেদ আম গাছের জন্য প্রয়োজন বৃত্তাকার সেচ পদ্ধতি সবজি ক্ষেত্রে প্রয়োগ করার সমস্যা দেখা দিয়েছিল, কারণ সবজি গাছের জন্য এই পদ্ধতি উপযুক্ত নয়। এই সমস্যার সমাধানের জন্য তাকে নিম্নলিখিত পদক্ষেপ নিতে হবে। সেচ পদ্ধতি পরিবর্তন। সবজি ক্ষেতের জন্য তাকে প্লাবন সেচ অথবা নালা সেচ পদ্ধতি গ্রহণ করতে হবে। নালা সেচ পদ্ধতি প্রয়োগ। সবজি ক্ষেতে সারি করে লাগানো সবজির মাঝখানে নালা তৈরি করে সেচ দিলে প্রতিটি গাছ সমানভাবে পানি পাবে এবং জলাবদ্ধতার ঝুঁকি কমায়। ফোঁড়ার সেচ। যদি তিনি পাতা জাতীয় সবজি চাষ করেন তবে ফোঁড়ার সেচ ব্যবহার করতে পারেন, যা প্রাকৃতিক বৃষ্টির মতো কাজ করে। মাটির আর্দ্রতা পরীক্ষা। সবজি গাছ খুব স্পর্শকাতর হওয়ার নিয়মিত মাটির আর্দ্রতা পরীক্ষা করে প্রয়োজনীয় পরিমাপ সেচ দিতে হবে। তানভীর আহমেদ যদি গাছের ধরন ও বয়স অনুযায়ী সঠিক সেচ প্রযুক্তি বেছে নেন তবেই তিনি সবজি বাগান থেকে ভালো ফলন পাবেন এবং বর্তমানে সমস্যার সমাধান
হবে। চলো বইতে ফিরে যাই। লাস্টে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর জেনে আসি। 1 নাম্বার, শ্বেত কলম কি? এটি কিভাবে করা হয়? উত্তর, গাছের কোনো অংশ কেটে নিয়ে উপযুক্ত পরিবেশে রোপণ করে নতুন চারা তৈরি করাকে শ্বেত কলম বা শাখা কলম বলে। এটি করার জন্য প্রথমে একটি সুস্থ সবল ডাল তেসরা ভাবে কেটে নেওয়া হয়। এরপর সেই কাটা অংশটি উর্বর মাটি বা বালিতে নির্দিষ্ট গভীরতায় পুঁতে রাখা হয় এবং নিয়মিত পানি দেওয়া হয় যতক্ষণ না নতুন শিকড় গজাচ্ছে। 2, পানি শোধন কি? পুকুরে পানি কেন শোধন করা হয়? উত্তর, পুকুরের পানি থেকে ক্ষতিকর জীবাণু, শ্যাওলা ও বিষাক্ত গ্যাস দূর করে মাছ চাষের উপযোগী করার প্রক্রিয়াকে পানি শোধন বলে। পানিতে অতিরিক্ত শ্যাওলা হলে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং মাছ মরে যেতে পারে, তাই পানি শোধন করা জরুরি। সাধারণত চুন বা তুতো কপার সালফেট প্রয়োগ করে পানি শোধন করা হয় যাতে মাছ রোগমুক্ত থাকে এবং দ্রুত বৃদ্ধি পায়। 3, সেটিং ট্রেতে কি বসানো হয় এবং কিভাবে বসানো হয়? উত্তর, সেটিং ট্রেতে সাধারণত ডিম ফোটানোর জন্য বাচ্চা ফোটানোর কয়েকদিন আগে নির্বাচিত ইনকিউবেশন ডিম বসানো হয়। এই ট্রেগুলোতে ডিমগুলো এমনভাবে সাজানো হয় যাতে বাতাসের সঠিক প্রবাহ বজায় থাকে এবং ডিমগুলো নিয়মিত ঘোরানোর সুবিধা থাকে। ইনকিউবেটর নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা নিশ্চিত করে ডিমগুলো ট্রের খোপে খোপে সারিবদ্ধভাবে বসানো হয়। চলো বইতে ফিরে যাই। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিও। আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।